আসসালামু আলাইকুম ব্যাংকার ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? গতকাল আমরা একটা পরীক্ষা দিয়েছিলাম গুগল ফর্মের মাধ্যমে। আমরা সেইটা নিয়ে এখন আলোচনা করব। এটার সঠিক উত্তরগুলো কোনগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আহ, আমি প্রথমে শেয়ার করে নিই আমার স্ক্রিনটা। শেয়ার হয়ে গেছে মনে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট অ্যান্ড রিস্ক এই বিষয়ে আমরা 25টা প্রশ্ন দিয়েছিলাম। এই 25টা প্রশ্নের উত্তরগুলো নিচে আছে। প্রথম প্রশ্ন ছিল ICRRS এর পূর্ণ রূপ কি? ইনভেস্টমেন্ট দেওয়ার আগে বড় ইনভেস্টমেন্ট, বিশেষ করে 50 লাখের উপরে যে ইনভেস্টমেন্ট গুলো হয় সেগুলোর ক্ষেত্রে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম একটি নতুন সিস্টেম চালু হয়েছে। এটা এখানে অনেকগুলো বিষয় থাকে। সেগুলো মাধ্যমে আমরা একটা রেটিং করি, সেটা হলো ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। সুতরাং ICRR এর পূর্ণরূপ হলো ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। দ্বিতীয় প্রশ্ন, হুইচ ওয়ান ইন দ্য ফলোইং ইজ নট কারেন্ট অ্যাসেট? এখানে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইজ নট কারেন্ট অ্যাসেট, দে আর ফিক্সড অ্যাসেট। কারণ এটা থেকে বিক্রি করে আপনি সহজে চট করে কোনো টাকা বা অর্থ পাবেন না। The following items are non-current asset except inventories. ইনভেন্টরিজটা হলো আসলে কারেন্ট অ্যাসেট। এটা নন কারেন্ট অ্যাসেট না, অন্যগুলো নন কারেন্ট অ্যাসেট। এখানে যেগুলো আছে প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ল্যান্ড, বিল্ডিংস, গুডউইল, এগুলো হলো নন কারেন্ট অ্যাসেট। কিন্তু ইনভেন্টরিজ হলো কারেন্ট অ্যাসেট। সুতরাং সঠিক উত্তর হলো ইনভেন্টরিজ। এর পরের প্রশ্ন, আপনারা দেখতে পাচ্ছেন হুইচ ওয়ান ইন দ্য ফলোয়িং ইজ নট কারেন্ট লায়াবিলিটি? কারেন্ট লায়াবিলিটি নয় কোনটা? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা কোনো লায়াবিলিটি না। কিন্তু অন্যগুলো লায়াবিলিটি, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ইনকাম ট্যাক্স পেয়েবল, অ্যাডভান্স সেকেন্ড সেল, এগুলো সবই এক ধরনের লায়াবিলিটি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্সেন্টেজ অফ দ্য মার্কেট ভ্যালু অফ, প্রথমে একটু সম্ভব ভুল হয়েছে, ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং মর্টগেজ উইথ দ্য ব্যাংক ইজ এলিজিবল কোলাটারাল। আসলে এলিজিবল কোলাটারাল কোনটা ধরা হবে? প্রভিশন রাখার জন্য এলিজিবল কোলাটারালটা বের করতে হয়। আহ, তো এখানে বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু, মার্কেট ভ্যালুর কত পার্সেন্ট এলিজিবল কোলাটারাল হিসেবে ধরা হবে? 50%। 50%। নেক্সট কোয়েশ্চেন, পার্সেন্টেজ হুইচ পার্সেন্টেজ অফ ডিপোজিট আন্ডার লিয়েন এগেনস্ট অ্যান ইনভেস্টমেন্ট ইজ এলিজিবল কোলাটারাল? যখন ডিপোজিটের এগেনস্টে লিয়েন করা হবে তখন ডিপোজিটটাকে 100%ই আমরা এলিজিবল কোলাটারাল ধরে নেব। ICRRS এ নিম্নের কোন ধরনের অ্যাসেসমেন্ট বা অ্যানালাইসিস করা হয়ে থাকে? দুই ধরনের করা হয়ে থাকে, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। সুতরাং সঠিক উত্তর হলো A ও B। Before sanctioning an investment, we have to see the client's dash business collateral security. আমরা আসলে মূলত তিনটা জিনিস দেখি ইনভেস্টমেন্ট দেওয়ার পূর্বে, যে ক্লায়েন্টের পার্সোনালিটি, তার বিজনেস কেমন এবং কোলাটেরাল সিকিউরিটিটা কি। তো এইখানে ড্যাশে উত্তর হলো পার্সোনালিটি। এখানে ডেইলি রুটিন বা এনভায়রনমেন্ট এগুলো আসলে মুখ্য বিষয় না এখানে ইনভেস্টমেন্ট দেওয়ার জন্য। নিচের কোনটি সত্য নয়? এখানে যে চারটি বিষয় আছে তার মধ্যে তিনটা বিষয় আসলে সত্য। 5 বছরের পুরনো মন্দ বিনিয়োগের বিপরীতে 100% প্রভিশন রাখতে হবে। মন্দ বিনিয়োগের বিপরীতে 100% প্রভিশন রাখতে হবে। ওইসব মন্দ বিনিয়োগকে অবলোপন করতে হবে। 5 বছরের পুরনো করলাম। এবার এ জাতীয় অবলোপন দ্বারা খেলাপি বিনিয়োগ গ্রহীতা দায়মুক্ত হবেন না। খেলাপি বিনিয়োগ গ্রহীতা কিন্তু দায়মুক্ত হবেন না। রাইট অফ মানে হলো যে আপনার ব্যালেন্স শিট থেকে এটা সরিয়ে ফেলা হবে। তাহলে এ জাতীয় অবলোপন দ্বারা খেলাপি বিনিয়োগ গ্রহীতা দায়মুক্ত হবেন, এটা একটা ভুল তথ্য। সুতরাং এটা সত্য নয়। সুতরাং এটা সঠিক অ্যান্সার। নিচে কোনটি অব্যক্তিক জামানত নয়? অব্যক্তিক জামানত,
এখানে স্থাবর অস্থাবর সম্পত্তি, এটা অব্যক্তিক জামানত। বস্তুগত জামানত আসলে অব্যক্তিক জামানতেরই প্রতিশব্দ। জমি ভবন বা পণ্য, আসলে এখানে বানানটা একটু ভুল হয়েছে। আহ, আহ, তো আহ, উম, জমি ভবন, উম, পণ্য পণ্য এইটা হলো আহ, এইটা আসলে এটা লিখতে পারছি না। পণ্য এটা হলো অব্যক্তিক জামানত, কিন্তু পার্সোনাল গ্যারেন্টি হলো ব্যক্তিক জামানত। সুতরাং পার্সোনাল গ্যারেন্টি সঠিক উত্তর। ড্যাশের মাধ্যমে ইনভেস্টমেন্টের ওপর আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় কিসের মাধ্যমে? চার্জ ডকুমেন্টের মাধ্যমে। চার্জ ডকুমেন্টস যেগুলো নিই আমরা, বা যেটাকে বলা হয় চার্জ ক্রিয়েট করা, সেটার দ্বারা ইনভেস্টমেন্টের উপর আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়। প্যারি পাসু চার্জের ক্ষেত্রে নিচের কোন ফ্যাক্টরটি প্রযোজ্য নয়? তিনটা ফ্যাক্টর প্রযোজ্য। কনসোর্টিয়াম ফাইন্যান্সিং মানে হলো একটি অনেকগুলো ব্যাংক একটি কোম্পানিকে যখন ইনভেস্টমেন্ট দেয়, সেটা কনসোর্টিয়াম ফাইন্যান্সিং হিসেবে বলা হয়। কমন সিকিউরিটিজ, এটার কমন একটা সিকিউরিটিজ থাকে যেটা অনেকগুলো ব্যাংক ইকুইটি অনুযায়ী গ্রহণ করে থাকে, শেয়ার অনুযায়ী, ইনভেস্টমেন্টের শেয়ার অনুযায়ী তার ইকুইটি থাকে ওখানে, বা সিকিউরিটির উপর ইকুইটি থাকে, বা অধিকার থাকে। এগ্রিড রেশিও, এটার মধ্যে তাদের মধ্যে একটা এগ্রিড রেশিও থাকে। এই তিনটা জিনিস সত্য প্যারিপাসু চার্জের ক্ষেত্রে, কিন্তু চেঞ্জেবল প্রাইসটা এখানে এই ফ্যাক্টরটি প্রযোজ্য নয়। সুতরাং এটি সঠিক উত্তর। ল্যান্ড বিল্ডিং ও অর হেভি প্ল্যান্ট এর উপর কোন ধরনের চার্জ হয়? ফিক্সড চার্জ। ফিক্সড চার্জ। চার্জিং সিকিউরিটিজ এর মোডস বা পদ্ধতি কয়টি? ছয়টি। হাইপোথিকেশন এরকম ছয়টা চার্জ সিকিউরিটিজ আছে, চার্জিং সিকিউরিটিজ আছে। ড্যাশ হলো দখলবিহীন বন্ধক, হাইপোথিকেশন হলো দখলবিহীন বন্ধক। কোন ধরনের সম্পত্তি বন্ধকযোগ্য? কোন ধরনের সম্পত্তি বন্ধকযোগ্য? প্রশ্নটা খুবই সুন্দর, উত্তরটাও খুবই সুন্দর। সেটা হলো দায়মুক্ত নিষ্কণ্টক সম্পত্তি। দায়মুক্ত নিষ্কণ্টক সম্পত্তি, এই ধরনের সম্পত্তি যদি আপনি বন্ধকযোগ্য, বন্ধক কিনেন, তাহলে পারে ঋণটা বা বিনিয়োগটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না, এবং আপনি নিরাপদ থাকেন। কিন্তু ভাই বোনের বন্টন বিহীন যৌথ সম্পত্তি যদি হয়, এটা একটা ভেজাল জমি। খাস জমি হয় তাহলে তো এটা প্রশ্নই আসে না। তফসিল, আহ, উম, এটা আসলে এখানে আসলে বলা উচিত ছিল ক তফসিল, একটু ভুল হয়েছে। উম, ক তফসিল যুক্ত সম্পত্তি। হুম। প্রশ্নের প্রিন্টিং এ মিস্টেক। ক মানে যেটা খাস জমিকে আসলে ক তফসিল যুক্ত বলা হয়, ক তো সেইটাও নেওয়া যাবে না। কিন্তু দায়মুক্ত নিষ্কণ্টক সম্পত্তি বন্ধকযোগ্য বা নেওয়া যাবে, সিকিউরিটিজ হিসাবে রাখা যাবে। ঋণের বিপরীতে জামানতকে কি বলে? সাধারণ লিয়ান। সাধারণ লিয়ান বলা হয় এটাকে। 1872 সালে চুক্তি আইনের কত ধারা মোতাবেক ব্যাংক লিয়েন আরোপ করতে পারে? 171 ধারা মোতাবেক। হুইচ পয়েন্ট ইজ নট ট্রু ফর মর্টগেজ? মর্টগেজের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয়? বড়োয়ার লুজেস ইউজ, আসলে না, বড়োয়ার তো এটা জমিটা বা বিল্ডিংটা ব্যবহার করতে পারে। শুধুমাত্র মর্টগেজ দেওয়া হয়, বন্ধক দেওয়া হয় যখন এইটি যদি ডিফল্টার হয়, তাহলে পারে এটা বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক এটা নিয়ে নিতে পারবে বা বিক্রি করে দিতে পারবে। তাহলে মর্টগেজের এই এই অন্যগুলো মনে হয় সত্যি। তাহলে স্পেসিফিক লিয়েন অন রিয়েল এস্টেট, এটা সত্যি। স্পেসিফিক লিয়েন, এটা বড়োয়ার রিটেইনস পজিশন, এটা সত্যি, কারণ দখল থাকে বড়োয়ারের হাতেই। বড়োয়ার ফেসেস ফোরক্লোজার আপন, ফোরক্লোজার মানে হলো ওই যে ডিফল্টার হয়ে গেলে এইটা এটার অধিকার হারিয়ে ফেলবে। এইটাই হলো আসল বিষয়। এই জন্য এটা সিকিউরিটিজ। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট হলো টোটাল রেগুলেটরি ক্যাপিটালের 25%। এইটা রিসেন্ট সার্কুলার অনুযায়ী 25%। শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য আইডিআর কত? 92%। এটাও রিসেন্ট সার্কুলার অনুযায়ী 92%। নিচে কোনটি রেকর্ড অফ রাইটস? সিএস পর্চা, এস এ পর্চা, আর এস পর্চা, উপরে সবগুলোই রেকর্ডস অফ রাইটস। কৃষি ঋণের খাত কয়টি? তিনটি।
নিচের কোনটি অফ ব্যালেন্স শিট আইটেম নয়? অফ ব্যালেন্স শিট আইটেম হলো লেটার অফ ক্রেডিট, যেগুলো ব্যালেন্স শিটে যায় না, ব্যাংক গ্যারেন্টি, এক্সপোর্ট বিল, রিসিভেবল। কিন্তু এমটিডিআর তো ব্যালেন্স শিটে থাকে, সুতরাং অফ ব্যালেন্স শিট। লাস্ট প্রশ্ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এ ব্যাংক এবং গ্রাহকের মধ্যকার মধ্যকার আহ, আনুপাতিক হার কত? 65%। আমরা জানি যে ওয়েটেজ, গ্রাহকদের ওয়েটেজ হলো 65% ও 35%, এইটা। তো এভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো শেষ করলাম। উম, ইনশাআল্লাহ আপনারা হয়তো পরীক্ষা দিচ্ছেন, প্রতিনিয়ত প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছেন। আপনাদের ব্যাংকের যে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে তার কারণে, অথবা প্রমোশনের জন্য এগুলো কাজে লাগবে। এগুলো এই প্রশ্ন উত্তরগুলো জানা থাকা প্রতিটা ব্যাংকারের প্রয়োজন, কারণ আমাদের প্রতিনিত্য প্রয়োজনীয় কাজকর্মে এগুলো লাগে। এবং আমাদের আসলে কর্মদক্ষতা এবং কনফিডেন্স বাড়ানোর জন্য আমাদের ব্যাংকিং বিভিন্ন নলেজ, আইন এবং সার্কুলার যে তথ্যগুলো আছে সেগুলো জানাটা জরুরি, আপডেটেড তথ্যগুলো জানা জরুরি। সুতরাং আমরা এই পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ থাকবো এবং নিজেদের যোগ্যতা অর্জন করব ইনশাল্লাহ। সেই সাথে আপনারা S9 ELTCর সাথে থাকবেন, এবং যারা আমার গ্রুপের সদস্য হয়েছেন তারা সবাই কেউ বাদ যাবেন না এইটাতে সাবস্ক্রাইব করতে এবং লাইক, কমেন্ট করতে এবং শেয়ার করতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।